ডিয়ার স্টুডেন্টস, আই এম ব্যাক। আজকে তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটার 4th ক্লাস। এই 4th ক্লাসে যে টপিকটা আজকে তোমাদের, সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। গাউসের সূত্র বা গাউসের উপপাদ্য। এই গাউসের উপপাদ্যটি জানার আগে কয়েকটি বিষয় তোমাদেরকে আগে জানতে হবে। এই বিষয় কয়েকটা, প্রথমেই যেটা হলো ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর কি? তারপর পয়েন্ট 2 তড়িৎ ফ্লাক্স কি? আর নেক্সট হচ্ছে ঘনকোণ কি। হয়তো ম্যাথমেটিক্যাল জায়গা থেকে তোমরা ঘনকোণ সম্পর্কে তোমাদের কিছু আইডিয়া আছে, তবুও আমি একটু আলোচনা করে নিই, না হলে এই গাউসের সূত্রটা বুঝতে তোমাদের একটু প্রবলেম হবে। তো প্রথমে বলি ক্ষেত্র ভেক্টর মানে এমন একটা ক্ষেত্র বা অঞ্চল বা জায়গা যেখানে একটা ভেক্টর রাশি জড়িয়ে আছে। আমি যদি কোনো একটা জায়গায় কিছু পরিমাণ চার্জ রাখি, তাহলে সেই চার্জের অ্যারাউন্ডে যে কোনো তল বা ক্ষেত্র আমি যদি নিই, তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে এবং সেই তলের বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান ও দিক বিভিন্ন হবে। তাহলে কোন একটা চার্জের অ্যারাউন্ডে যে তল, সেই তলটাতে বা সেই সারফেসটাতে একটা একটা ভেক্টর রাশি জড়িয়ে আছে, তখন ওই ক্ষেত্রটাকে আমরা বলবো ক্ষেত্র ভেক্টর। এবং সেক্ষেত্রে আমরা ভেক্টরটাকে কি করে রিপ্রেজেন্ট করব, চলো দেখা যাক। মনে করো এ একটা তল, এই তলের প্রত্যেকটা বিন্দুতে একটা ভেক্টর রাশি আছে। আমি এই তলের উপর একটা ক্ষুদ্র একটা তল নিলাম। টোটাল তলটার ক্ষেত্রফলকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু এইটুকু তলটার ক্ষেত্রফল আমি বলছি ডিএস। তাহলে এটাকে বলবো একটা ক্ষেত্র ভেক্টর, যদিও গোটাটাই ক্ষেত্র ভেক্টর, এটাকে আলাদা করে আমরা বলি একটু ক্ষেত্র ভেক্টর এটা। তাহলে এটা যদি ক্ষেত্র ভেক্টর হয়, তাহলে এর মান থাকবে, এই ক্ষেত্র ভেক্টরটার মান হচ্ছে এর যা ক্ষেত্রফল সেটাই। এর ক্ষেত্রফল ধরেছি আমরা ডিএস, আর এই এসের মাথায় ভেক্টর সাইন দিয়ে দাও, তাহলে এটাই হয়ে গেল একটা ক্ষেত্র ভেক্টর। এর ডিরেকশনটা কি? এর ডিরেকশন হচ্ছে এই তলের উপর লম্ব অঙ্কন করো, সেই লম্বটাই হচ্ছে এই ক্ষেত্র ভেক্টরের ডিরেকশন। সুতরাং এই অ্যারো হেডের দিকে এই জায়গাটায় আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ক্ষেত্র ভেক্টর বলতে বোঝাচ্ছে এমন একটা তল, যে তলের মানটা মানে তলের ক্ষেত্রফলটাই হচ্ছে ওই ক্ষেত্র ভেক্টরের মান, এবং ওই তলের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্বের অভিমুখটাই হবে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ। নেক্সট, তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কি? যখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তোমাদের পড়াই, তখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের আলাদা একটা সংজ্ঞা দিয়েছিলাম ম্যাক্সওয়েলের মতানুসারে। তোমরা হয়তো ভুলে গেছো, একবার দেখে নেবে বিষয়টা, ক্লাসটা রিপিট ক্লাসে দেখে নেবে যে কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি বলরেখা, তড়িৎ বলরেখা অতিক্রান্ত হয়, সেই সংখ্যাটাকেই বলবো আমরা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, কোনো বিন্দুর চারপাশে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি তড়িৎ বলরেখা অতিক্রান্ত হয়, সেই সংখ্যাটাকেই আমরা বলবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য।
তাহলে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বলতে বোঝাচ্ছে বলরেখার সংখ্যা যেটা পাস করবে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে। আচ্ছা, এবার সব কিছু সেম রাখো, শুধু একটা জিনিস চেঞ্জ করে দাও, প্রতি একক ক্ষেত্রফল নয়, যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে। তাহলে যে কোনো তলের মধ্য দিয়ে বা যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকেই আমরা বলবো তড়িৎ ফ্লাক্স। ক্ষেত্র ভেক্টর বলতে বোঝাচ্ছে এমন একটা তল যে তলের মানটা মানে তলের ক্ষেত্রফলটাই হচ্ছে ওই ক্ষেত্র ভেক্টরের মান, এবং ওই তলের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বের অভিমুখটাই হবে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ। নেক্সট, তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কি? যখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তোমাদের পড়াই তখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের আলাদা একটা সংজ্ঞা দিয়েছিলাম ম্যাক্সওয়েলের মতানুসারে। তোমরা হয়তো ভুলে গেছো, একবার দেখে নেবে বিষয়টা, ক্লাসটা রিপিট ক্লাসে দেখে নেবে যে কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি বলরেখা তড়িৎ বলরেখা অতিক্রান্ত হয় সেই সংখ্যাটাকেই বলবো আমরা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আমি আরেকবার রিপিট করে নিচ্ছি, কোনো বিন্দুর চারপাশে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি তড়িৎ বলরেখা অতিক্রান্ত হয় সেই সংখ্যাটাকেই আমরা বলবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে বোঝাচ্ছে বলরেখার সংখ্যা যেটা পাস করবে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে। আচ্ছা, এবার সব কিছু সেম রাখো, শুধু একটা জিনিস চেঞ্জ করে দাও, প্রতি একক ক্ষেত্রফল নয়, যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে। তাহলে যে কোনো তলের মধ্য দিয়ে বা যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকেই আমরা বলবো তড়িৎ ফ্লাক্স। এই তড়িৎ ফ্লাক্সকে আমরা রিপ্রেজেন্ট করব ফাই দিয়ে। আমি যদি বলি যে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা, তাহলে সেটা হচ্ছে ই। তাহলে এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা ই ইন্টু এস। এবার এখানে একটা বিষয় তোমাদের দেখাই, তাহলে এটা এখানে ফাই হয়ে গেল। তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল টু হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তার মানে এটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা ইন্টু যে ক্ষেত্রফলটা বলছি সেটা। তাহলে এটা যে কোনো তল বা ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা হলো, এটাই হলো তড়িৎ ফ্লাক্স ফাই। এবার মনে করো এটা একটা ক্ষেত্রফল, এর উপর লম্ব অঙ্কন করলে লম্বটা হচ্ছে এই ডিরেকশনে। ক্ষেত্রফল মানে ক্ষেত্র ভেক্টর এটা একটা, এবং সেই ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে এই দিকটাই, এস, এই ডিরেকশন। এটা ক্ষুদ্র ধরিনি বলে আমি ডিএস নিচ্ছি না, জাস্ট যে কোনো একটা ক্ষেত্রফল এস। আর এর মধ্য দিয়ে যে তড়িৎ বলরেখাগুলো নির্গত হচ্ছে সেটা হচ্ছে এই ডিরেকশনে, তার মানে এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এর ডিরেকশন। তাহলে ই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তার মানে এটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা। আবার সেটা কিন্তু এই তলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত হচ্ছে না, আমি চাইছি এই তলের মধ্য দিয়ে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে। তাহলে এই তলের উপর যে লম্ব আর এর মধ্য দিয়ে নির্গত তড়িৎ বলরেখা, এই দুইয়ের মধ্যবর্তী কোণটা ধরে নাও থিটা। তাহলে এর লম্ব উপাংশ এদিকে আমরা নেব ই কস থিটা। আচ্ছা, তাহলে এই তলটার মধ্য দিয়ে লম্বভাবে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা ফাই ইজিক্যাল টু হচ্ছে ই কস থিটা ইন্টু এস। যদি তলটা ক্ষুদ্র হয় তাহলে এস এর জায়গায় আমরা সেটাকে বলবো
ডিএস। তাহলে আলটিমেটলি হচ্ছে ই ডিএস কস থিটা। দেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একটা ভেক্টর কোয়ান্টিটি, আবার ডিএস এটা একটা ক্ষেত্র ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টর রাশি যদি এখানে মান হিসেবে প্রকাশ করেছি আমরা, তার সঙ্গে কস থিটা আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে ই ভেক্টর ই ডট ভেক্টর ডি ভেক্টর এস। তাহলে ই ডট ডিএস ইজিক্যাল টু হচ্ছে তড়িৎ ফ্লাক্স ফাই। হ্যাঁ, ফাই এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে ফাই ইজিক্যাল টু হচ্ছে ই ডট ডিএস। এবার তলটা যেহেতু ক্ষুদ্র, তাই নির্গত তড়িৎ ফ্লাক্সটাও খুব বেশি হবে না। তাহলে সেই জায়গাটায় আমি এখানটায় করব ডি ফাই। তাহলে ডি ফাই ইজিক্যাল টু হচ্ছে ভেক্টর ই ডট ভেক্টর ডিএস। এবার আমি যদি মানে একটা বড় তল নিই, ধরো এই তলটা নিয়েছি যার ক্ষেত্রফল হচ্ছে এস, কিন্তু আমি তার ছোট্ট একটা অংশ নিয়েছিলাম, এটাকে আমরা বলছি ডিএস। তো ডিএসের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হচ্ছে এটা। তাহলে সমগ্র তলটার মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। যদি এই তলটা বদ্ধ তল হয়, একটা বদ্ধ তল যেমন একটা ফুটবলের পৃষ্ঠতল একটা বদ্ধ তল, তাহলে এই জায়গাটাই এরকম একটা গোল চিহ্ন দেবে, এটা ক্লোজড সারফেস বা বদ্ধ তল বোঝাচ্ছে তাই। তাহলে তাহলে ক্ষেত্র ভেক্টরটা তোমরা দেখলে এবং তড়িৎ ফ্লাক্সটা তোমরা জানলে। তড়িৎ ফ্লাক্সটা খুব সিম্পল ব্যাপার, মাথায় রাখতে হবে। তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। যদি ডি ফাই বলি মানে ক্ষুদ্র নির্গত ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স, তাহলে ই ডট ডিএস। বৃহৎ তল থাকলে ফাই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই ইজিক্যাল ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। এবার চলো দেখে নেওয়া যাক ঘনকোণটা কি। ঘনকোণ তাহলে ক্ষেত্র ভেক্টরটা তোমরা দেখলে এবং তড়িৎ ফ্লাক্সটা তোমরা জানলে। তড়িৎ ফ্লাক্সটা খুব সিম্পল ব্যাপার, মাথায় রাখতে হবে। তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। যদি ডি ফাই বলি মানে ক্ষুদ্র নির্গত ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স, তাহলে ই ডট ডিএস। বৃহৎ তল থাকলে ফাই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই ইজিক্যাল ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। এবার চলো দেখে নেওয়া যাক ঘনকোণটা কি। ঘনকোণ কী করে ঘনকোণটা পরিমাপ করব। মনে করো এটা একটা তল যার ক্ষেত্রফল হচ্ছে ক্ষুদ্রই ধরো ডিএস, আর এটা একটা বিন্দু। এই তলটার পরিধির প্রত্যেকটা বিন্দুকে এই বিন্দুর সঙ্গে যুক্ত করো। পরিধির প্রত্যেকটা বিন্দুকে এই পার থেকে ওই পার থেকে সমস্ত, এটা তো আর তল যেহেতু এটা দেখা যাবে না, আমি এটা নিয়ে করে দিচ্ছি। চারপাশ থেকে আমি রেখা নিয়ে এই বিন্দুর সঙ্গে যুক্ত করেছি। তাহলে এই যে শঙ্কুর মতো একটা অংশ তৈরি হলো, এই শঙ্কুটা এই বিন্দুতে যে কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে ঘনকোণ। তুমি এইখানে পরিমাপ করো বা এইখানে করো বা এইখানে বা এইখানে, এর সমস্ত জায়গাতেই ঘনকোণের পরিমাপটা কিন্তু একই, কারণ এটা একটাই মাত্র শঙ্কু। তাহলে এটার ঘনকোণের পরিমাপ আমরা কি করে করব? তাহলে এই বিন্দুটা থেকে এই তলটার মধ্যবিন্দু যুক্ত করো এবং ধরলাম এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে ডিএস বাই আর স্কোয়ার এটাই হচ্ছে এই শঙ্কু দ্বারা উৎপন্ন ঘনকোণের মান, অর্থাৎ তলের ক্ষেত্রফল বাই যে বিন্দুতে ঘনকোণটা উৎপন্ন করেছে এই তলের মধ্যবিন্দু থেকে সেই বিন্দুর দূরত্বের বর্গ। যেহেতু এই তলটা ক্ষুদ্র বলে ঘনকোণটাও হবে ক্ষুদ্র, তাহলে
ওমেগা, তার আগে দাও ডি। আমরা ঘনকোণকে রিপ্রেজেন্ট করব ওমেগা দিয়ে, এবং ঘনকোণের মানটা ক্ষুদ্র বলে তার আগে আমরা ডি বসাচ্ছি। তো এইভাবে কিন্তু ঘনকোণটা পরিমাপ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডিস্ট্যান্সটা আমি বসালাম, আমি বলছি যে এই তলটার মধ্যবিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, কিন্তু মাথায় রাখতে হবে এই দূরত্বটা যেন এই তল থেকে লম্ব দূরত্ব হয়। যদি লম্ব দূরত্ব না হয় তাহলে কি হবে, একটা এক্সাম্পল দিই। আমি যদি এই আকৃতিটার কথা বিবেচনা করি আর এর মধ্যবিন্দুর সাথে এটা যদি যুক্ত করি, তাহলে দেখতে পাচ্ছ যে এই যে রেখাটা, যার ডিস্টেন্সটা বলছি আর, এটা কিন্তু এই তলের সঙ্গে লম্ব নয়। তলের সঙ্গে লম্ব হতে হলে এই তলটাকে হতে হবে অনেকটা এই রকম। তাহলে এই দুটো তলের মধ্যবর্তী কোণ কত হলো? এই মধ্যবর্তী কোণ, এই একটা তল আর এই একটা তল, এই তল দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই পোর্শনটা হচ্ছে থিটা। এটাকে অন্যভাবেও তোমরা ভাবতে পারো যে এর উপরে আমি লম্ব অঙ্কন করলাম এই তলটার উপরে, আর এর উপরে লম্ব অঙ্কন করলে তো এই রেখাটাই পাবো, কারণ এর সাথে লম্বভাবেই তো এটা নিচ্ছি, বা এই রেখার সঙ্গে লম্বভাবেই তলটা নিচ্ছি এটা। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তখন ঘনকোণের মানটা হবে এই জায়গায় ডিএস এর জায়গায় হবে ডিএস কস থিটা। যদি এই রেখাটা এই তলের সঙ্গে লম্বভাবেই থাকে তাহলে ডি ওমেগা ইজিক্যাল টু ডিএস বাই আর স্কোয়ার। যদি লম্বভাবে না থেকে থিটা কোণে বেঁকে থাকে তাহলে ডি ওমেগা ইজিক্যাল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন জানলে ক্ষেত্র ভেক্টর, তারপর তড়িৎ ফ্লাক্স আর ঘনকোণ। তড়িৎ ফ্লাক্স এর একটা ইউনিট আছে, মাত্রা আছে, আর তার সঙ্গে বলি তড়িৎ ফ্লাক্স দুই রকম। যদি তড়িৎ বলরেখাগুলো কোনো তল থেকে নির্গত হয়, তল থেকে বহির্মুখী, তল থেকে বেরোচ্ছে, তাহলে সেই তড়িৎ ফ্লাক্সটাকে আমরা বলবো ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। আর যদি তলের মধ্যে প্রবেশ করে, অন্তর্মুখী হয় তলের সাথে, তাহলে সেটাকে আমরা বলবো ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। তাহলে চলো তড়িৎ ফ্লাক্সের ইউনিট আর ডাইমেনশনটা আমরা দেখে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন জানলে ক্ষেত্র ভেক্টর, তারপর তড়িৎ ফ্লাক্স আর ঘনকোণ। তড়িৎ ফ্লাক্স এর একটা ইউনিট আছে, মাত্রা আছে, আর তার সঙ্গে বলি তড়িৎ ফ্লাক্স দুই রকম। যদি তড়িৎ বলরেখাগুলো কোনো তল থেকে নির্গত হয়, তল থেকে বহির্মুখী, তল থেকে বেরোচ্ছে, তাহলে সেই তড়িৎ ফ্লাক্সটাকে আমরা বলবো ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। আর যদি তলের মধ্যে প্রবেশ করে, অন্তর্মুখী হয় তলের সাথে, তাহলে সেটাকে আমরা বলবো ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। তাহলে চলো তড়িৎ ফ্লাক্সের ইউনিট আর ডাইমেনশনটা আমরা দেখে নিই। তো তোমরা দেখলে ফাই ইজিক্যাল টু ই ইন্টু এস, খুব নর্মালি, কোনো ভেক্টর সাইন ইউজ করিনি আমি। তোমরা কমপ্লিট লেখাটা লিখতে পারো কস থিটা। তার আগে এটাকে অন্যভাবেও লিখতে পারো যে ফাই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবে এই ফরম্যাটটা মনে রাখার জন্য। এই ফরম্যাটের উপর বেস করেই তোমাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম হোক বা থিওরি হোক চালিয়ে যেতে হবে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাউসের সূত্রটা, সেখানে প্রবেশ করার আগে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব মনে রাখার চেষ্টা করবে এটাকে। তা দেখতে পাচ্ছ, আর যাই হোক না কেন, তড়িৎ ফ্লাক্স হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য,
আর ক্ষেত্রফল, এর তো কোনো ইউনিট নেই, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে নিউটন পার কুলম আর ক্ষেত্রফল মিটার স্কোয়ার। এটাকে তোমরা ভোল্ট মিটারও বলতে পারো, যদিও ভোল্ট বিভবের ধারণা তোমরা এর পরের চ্যাপ্টারে পাবে। এটা মনে রাখবে, পরের চ্যাপ্টারে তোমাদের ক্লিয়ার হবে যে ভোল্ট মিটার কি করে আসলো। এখানে ভোল্ট ইজিক্যাল টু হচ্ছে নিউটন পার কুলম, মানে 1 কুলম্ব আধানের উপর প্রযুক্ত বল ইন্টু সরণ মানে কার্য। আবার বিভব ভোল্ট এটাও একটা কার্যের পরিমাণ। এই বিষয়টা নিয়ে পরে ডিসকাস করা হবে, এটা তোমরা বুঝতে পারছো, এটা মনে রাখো, এই ব্যাপারটা পরে অ্যানালিসিস করা হবে। এখান থেকে তোমরা মাত্রাটাও বের করে নেবে, আমি আর মাত্রা বের করে দেখাচ্ছি না, তোমরা বই পেয়ে যাবে। আমি চলে যাচ্ছি সরাসরি গাউসের উপপাদ্যে। গাউসের উপপাদ্য অনুযায়ী বা সূত্রানুযায়ী গাউস বলছেন কোনো একটি বদ্ধ তল, ক্লোজড সারফেস এর মধ্য দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স মানে তড়িৎ বলরেখার সংখ্যা, কোনো একটি বদ্ধ তলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা বা তড়িৎ ফ্লাক্স কার সাথে সমান? ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/এপসিলন গুণ। কোন একটা বদ্ধ তলের মধ্যে যদি কিউ পরিমাণ আধান থাকে, তাহলে ওই বদ্ধ তলের চতুর্পার্শ্ব থেকে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হবে সেটা হচ্ছে কিউ ইন্টু 1/এপসিলন। এই বিষয়টি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে গাউসের উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে আমরা কি প্রমাণ করব? আমাদের প্রমাণ করতে হবে যে কোনো একটি বদ্ধ তলের মধ্য দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স মানে ই ডট ডিএস, তাহলে কোনো একটা বদ্ধ তল বলছে, তাহলে সম্পূর্ণ তলের মধ্য দিয়ে, মানে এটা আমরা ইন্টিগ্রেশন নেব, আবার এ ক্লোজড সারফেস এটা ইজিক্যাল টু করতে হবে ওই বদ্ধ তলের অভ্যন্তরে যে আধান আছে কিউ ইন্টু 1/এপসিলন, বদ্ধ তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/এপসিলন গুণ, এটাই হচ্ছে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স। এটা গাউস বলছেন, এটা আমাদের প্রমাণ করতে হবে। মনে করি এটা একটা বদ্ধ তল, এই বদ্ধ তলের অভ্যন্তরে এই বিন্দুতে কিছু পরিমাণ আধান আছে কিউ, বিন্দুটা আমি আধানটা ধরলাম পজিটিভ, ও বিন্দুতে আধানটা আছে। আমি এই বদ্ধ তলের উপর একটা অতি ক্ষুদ্র একটা তল নিলাম, যার ক্ষেত্রফলটা হচ্ছে ডিএস, এবং আমি যদি এর উপর লম্ব অঙ্কন করি, সাপোজ লম্বটা হচ্ছে এই দিকটায়। ডিয়ার স্টুডেন্টস, একটু দাঁড়াও, লোডশেডিং হলো, জাস্ট এ মিনিট। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এর চেয়ে বেশি পর্যাপ্ত আলো আর নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা দিয়ে দিই ডিএসের ভেক্টর সাইন দিয়ে, এই ভেক্টরটা এই ডিরেকশনে কাজ করছে, এটা হচ্ছে এই তলের উপর লম্ব সাপোজ। আচ্ছা, এবার এইখানে যে আধানটা রয়েছে সেখান থেকে এটার দূরত্ব আর, এটা আমার তীরচিহ্ন দেওয়া ঠিক হয়নি, সরি। তাহলে এখানে এই আর দূরত্বে যে বিন্দু, এই বিন্দুটার নাম পি ধরে নাও, এই পি বিন্দুতে প্রাবল্য তার অভিমুখ এই দিকটায়, সেটা হচ্ছে ই, এবং এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এই যে তল, ক্ষুদ্র তল, এই ক্ষুদ্র তলের মধ্য দিয়ে নির্গত যে তড়িৎ ফ্লাক্স ডি ফাই ইজিক্যাল টু ই
ডট ডি এস, ই ডট ডিএস। তাহলে এখানে এটাকে আমি আগে করিনি, ই ডিএস কস থিটা। থিটার হচ্ছে এই অ্যাঙ্গেলটা, কারণ এক্ষেত্রে তোমার তড়িৎ বলরেখাগুলো এই তলের সঙ্গে লম্বভাবে নির্গত হচ্ছে না। যদি লম্বভাবে নির্গত হতো তাহলে এই ডিরেকশানে নির্গত হতো, কারণ এই তলের উপর লম্ব দিকটা হচ্ছে এটা, তখন কস থিটা হতো না, কস 0 বসাতাম। ঠিক আছে, এবার এর মানটা কত হবে এখানে এই আধানের দরুন? তাহলে 1/4 এপসিলন, এপসিলন নিলাম, ধরে নিলাম যে এই তলটা এপসিলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো একটা মাধ্যমে আছে, ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইন্টু কস থিটা, সঙ্গে ছিল আবার ডিএস ছিল। আচ্ছা, ইজিক্যাল টু 1/4 এপসিলন কিউ থাক ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। আমি সাজিয়ে নিলাম 1/4 এপসিলন ইন্টু কিউ ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এবার এখানে এসে ছবিতে আমি এই তলটার পরিধির প্রত্যেকটা বিন্দুকে আমি এই ও বিন্দুটার সঙ্গে যুক্ত করছি, করে একটা শঙ্কু পেলাম। তা তাকাও, এই শঙ্কুটার যে তল সেটার ক্ষেত্রফল ডিএস, এবং এই রেখাটা কিন্তু এই তলের সঙ্গে লম্ব থাকলে রেখাটা এই ডিরেকশনে হতো। তাহলে এই দুটো ডিরেকশনটা আমরা পেয়ে গেছি মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আলটিমেটলি এই শঙ্কুটা যে ঘনকোণ উৎপন্ন করলো তার মান হচ্ছে ডিএস বাই আর স্কোয়ার ইন্টু কস থিটা, এটা। তাহলে ইজিক্যাল টু 1/4 এপসিলন কিউ ইন্টু এখানে লিখব ডি ওমেগা, পাশে আমরা লিখে দেবো, অবশ্যই পরীক্ষাতে লিখতে হবে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, যেখানে ডি ওমেগা ইজিক্যাল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার ইজিক্যাল টু এই ডিএস তল দ্বারা উৎপন্ন, মানে ও বিন্দুতে উৎপন্ন ঘনকোণের মান। তাহলে এটা হলো এই ক্ষুদ্র তলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ডি ফাই, ই ডট ডিএস শুরু করেছি, দিয়ে শুরু করতে 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 আমরা এখানে গিয়ে পৌঁছেছি। তাহলে সমগ্র তলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে সেটা হবে ফাই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ, এটা ক্লোজড সারফেস নিয়ে নিই, 1/4 এপসিলন কিউ ইন্টু ডি ওমেগা ইজিক্যাল টু 1/4 এপসিলন বের করে দিলাম, কিউ বের করে দিলাম। এবার এই ক্ষুদ্র তলের দরুন উৎপন্ন ঘনকোণ হয়েছিল আমার ডি ওমেগা, তাহলে সম্পূর্ণ তলের দরুন কত হবে? তাহলে ক্লোজ সারফেসের যে ইন্টিগ্রেশন সেটা আমি দিলাম ডি ওমেগাকে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে যে কোনো বদ্ধ তল তার অভ্যন্তরের যে কোনো বিন্দুতে, যে কোনো বদ্ধ তল তার অভ্যন্তরের যে কোনো বিন্দুতে যে ঘনকোণ উৎপন্ন করে তার মান হচ্ছে 4 তাহলে আলটিমেটলি কী হলো? 4 কাটলো ইজিক্যাল টু কিউ ইন্টু 1/এপসিলন। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি নির্গত মোট তড়িৎ ফ্লাক্স ইজিক্যাল টু হচ্ছে ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/এপসিলন গুণ, এটাই হচ্ছে কুলম্বের উপপাদ্য, আর এটা আমরা প্রমাণ করলাম। এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, তোমরা খুব ভালোভাবে খাতা পেন ধরে এটা করবে। ডিয়ার স্টুডেন্টস, একটু আগে তোমাদের বললাম লোডশেডিং হয়ে গেছে। লোডশেডিংয়ের জন্য যথেষ্টই প্রবলেম হচ্ছে, আমি পুরো ঘেমে গেছি, জামাটাও প্রায় অর্ধ ভেজা হয়ে গেছে। আমি চাইছি আরও কিছুক্ষণ ক্লাসটা ক্যারি করতে। ঠিক আছে, আমি যে প্রমাণটা করলাম এখানটায় গাউসের উপপাদ্যটা, সেইখানে কিন্তু আমরা আধানটাকে সেই বদ্ধতলের অভ্যন্তরে রেখেছিলাম, বদ্ধতলের অভ্যন্তরে রেখে আমরা এই গাউসের উপপাদ্যটা প্রমাণ করলাম। এবার আমরা দেখব এই আধানটাকে ওই বদ্ধতলের বাইরে রাখব, তারপর গাউসের উপপাদ্যটা প্রমাণ করার চেষ্টা করব, কি রেজাল্ট আসছে দেখা যাক।
এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা বেসিক কনসেপ্টের মধ্যে এটা পড়ছে। ক্যালকুলেশনটা তো অবশ্যই তোমাদের হাতে নাতে করে অভ্যস্ত থাকতে হবে। চলো দেখা যাক এবার আমরা আধানটাকে সেই বদ্ধ তলের বাইরে রাখি। একটা বদ্ধ তল নিলাম, আধানটা আমি যে কোনো জায়গায় তুমি বাইরে স্থাপন করো, আমি এখানে স্থাপন করলাম প্লাস কিউ ও বিন্দুতে আধানটা রাখা আছে। এবং তুমি এই বদ্ধ তলের উপর যে কোনো একটা ক্ষুদ্র তল নাও, নিলাম, এই তলটার সঙ্গে তলের চারপাশের সঙ্গে এই বিন্দুটা যুক্ত করো, করে একটা শঙ্কু তৈরি করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শঙ্কুটা এই বদ্ধ তলের অন্য একটা পৃষ্ঠ বা অপর বা বিপরীত পৃষ্ঠটাকেও কিন্তু একটা ছেদ করবে, একটা তলকে। আমি ধরে নিলাম যে এর উপর লম্ব অঙ্কন করলে লম্বটা হচ্ছে এই ডিরেকশনে, আর এর উপর লম্ব অঙ্কন করলে লম্বটা হচ্ছে এই ডিরেকশনে। সাপোজ এর ক্ষেত্রফল DS1 ধরি, ভেক্টর সাইন দিয়ে দাও। এটা 2 ধরি, তাহলে DS2 ভেক্টর সাইন দিয়ে দাও। এবং যুক্ত করো, এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা আমি ধরলাম R1, মানে এই তলটার দূরত্ব ও বিন্দু থেকে, আর ও বিন্দু থেকে এই তলটার দূরত্ব এটা হচ্ছে R2। এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই ডিরেকশনে E1, আর এখানে প্রাবল্য এই ডিরেকশনে E2। এই তলের ক্ষেত্রে প্রাবল্য আর DS1 এর মধ্যবর্তী কোণ হচ্ছে θ1, আর এখানটায় এটা হচ্ছে θ2। এখানে তাকাও, এই তলের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ অন্তর্মুখী। তাহলে এই তলের ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সটা হবে ঋণাত্মক, আর এই তলের ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সটা ধনাত্মক, কারণ এটা এই তল থেকে বহির্মুখী। তাহলে এই দুটো তলের কথা যদি বিবেচনা করি, তাহলে নির্গত মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা দুটো আমরা অ্যাড করে নেব। তাহলে এক এক করে প্রথমে করি আমরা। DS1 এর মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে E1 ডট DS1। আমি ক্ষুদ্র তল ধরেছি, ইন্টিগ্রেশন দেব না। আচ্ছা, এটাকে তোমরা D∅1 ধরতে পারো। তাহলে ইজিক্যাল টু E1 DS1 cos θ1। কিন্তু যেহেতু এটা অন্তর্মুখী প্রবেশ করছে, তাই নেগেটিভ। সিমিলারলি DS2 এর ক্ষেত্রে D∅2 এটা ইজিক্যাল টু হবে E2 ডট DS2 ইজিক্যাল টু E2 DS2 cos θ2। তুমি এখানে E1 এর মানটা বসিয়ে দিতে পারতে, এখানেও বসিয়ে দিতে পারতে, যাকে তুমি পরেও বসাতে পারো, কোনো প্রবলেম নেই। এখন আমরা নির্ণয় করি মোট যেটা নির্গত হবে D∅ ইজিক্যাল টু D∅1 প্লাস D∅2 ইজিক্যাল টু হচ্ছে মাইনাস E1 DS1 cos θ1 প্লাস E2 DS2 cos θ2। আমি ইকুয়াল টুটা একটু বাম দিকে লিখলাম। এবার E1টা কত হবে দেখো, এখানটায় E1 হবে 1/4πε ইন্টু কিউ বাই R1 স্কোয়ার। তাহলে মাইনাস থাকলো 1/4πε থাকলো, কিউ বাই R1 স্কোয়ার থাকলো। এই টোটালটা হলো আমার E1 সঙ্গে DS1 cos θ1। এখানে চলে এসো, প্লাস চিহ্ন, এটা প্লাস আছে, থাক 1/4πε। আধানটা একই, ডিস্টেন্স হচ্ছে R2 এর স্কোয়ার, সঙ্গে থাকলো DS2 cos θ2। যা কমন যাচ্ছে নিয়ে নাও, কমন যাচ্ছে আমার 1/4πε, তারপর কিউ ব্র্যাকেটের ভিতরে রাখো মাইনাস DS1 cos θ1
বাই আর ওয়ান স্কোয়ার প্লাস ds2 cos থিটা 2 বাই আর টু স্কোয়ার ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন কিউ। এই ds1 cos থিটা 1 আর বাই আর ওয়ান স্কোয়ার বুঝতে পারছো তোমরা যে এই 1 নম্বর তল ক্ষুদ্র তল দ্বারা উৎপন্ন মানে ও বিন্দুতে উৎপন্ন ঘনকোণের মান, আর ds2 cos থিটা 2 বাই আর টু স্কোয়ার সেটা হচ্ছে 2 নম্বর তল দ্বারা ও বিন্দুতে উৎপন্ন ঘনকোণের মান। কিন্তু এটা তো মানে একটাই তো শঙ্কু, এটা তো একটাই শঙ্কু, ফলে এদের ঘনকোণের মানটা আমি যেখানেই নিই না কেন একই হবে। তাহলে এই দুটো ইকুয়াল, তার মানে এটা হচ্ছে তোমার ডি ওমেগা, এটাও হচ্ছে ডি ওমেগা, আলটিমেটলি 0। তার মানে কী বোঝা গেল যে আধান যদি কোনো বদ্ধতলের বাইরে অবস্থান করে তাহলে ওই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সর্বদাই শূন্য। তাহলে তোমরা যেটা গাউসের উপপাদ্য দিয়ে যেটা জানলে যে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ইজিক্যাল টু হচ্ছে ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের, একটা কথায় গুরুত্ব দাও, ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ। তো আধান যদি ওই তলের অভ্যন্তরে অবস্থান না করে তাহলে আধানের পরিমাণ 0, তো 0 ইন্টু 1/ε আলটিমেটলি 0। অর্থাৎ আধান যদি ওই বদ্ধতলের বাইরে অবস্থান করে তাহলে ওই বদ্ধতলের মধ্য দিয়ে কোনো তড়িৎ ফ্লাক্স নির্গত হবে না, এটা প্রমাণিত হলো। তো তোমরা ডিয়ার স্টুডেন্টস, এই যে ক্যালকুলেশনগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু খাতা পেন ব্যবহার করে করতে হবে। এবং এগুলো যদি তোমার কখনো অনেকেই মনে রাখতে পারে না, ভুলে যায়, গন্ডগোল করে, মনে রাখার একটাই উপায় হয়েছে যে আছে, সেটা হচ্ছে তোমাদের বারবার করে ওই খাতা পেন ধরে করতে হবে। তুমি একবার চোখ বুলিয়ে নিলে, দেখলে যে হ্যাঁ পারবো, হচ্ছে, কিন্তু মনে রাখতে পারবে না। এটা শুধু তোমার ক্ষেত্রে নয়, তোমাদের আগে যারা এসেছিলো, যেসব স্টুডেন্টস এসেছিলো তাদের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য হয়েছে। যতক্ষণ না পর্যন্ত খাতা পেন ইউজ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এটা করতে পারবে না, বিশেষ করে পরীক্ষা হলে গিয়ে কোনো মতেই তুমি এটা নামাতে পারবে না। তো যাকগে, আর পারছি না, ক্লাসটা আজকে আমি ভেবেছিলাম যে আরও বেশি দেবো, আগের দিনও বলেছিলাম আজকে অনেকটা ক্লাস দেবো, অনেকক্ষণ আগে লোডশেডিং হয়েছে, ওকে পারছি না। ওকে সরি, ভালো থেকো সবাই, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আর কি প্রবলেম হলো অবশ্যই তোমরা জানিও, ভালো থেকো।